আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আজকের রেসপিরেটরি ফিজিওলজির সেকেন্ড লেকচারে। তো গত ক্লাসে আমরা রেসপিরেটরি ফিজিওলজির প্রথম ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে রেসপিরেটরি প্যাসেজ বা রেসপিরেটরি ট্র্যাক্ট সম্পর্কে এবং আর কিছু টার্মস যেগুলো আমাদের পরবর্তীতে ক্লাসগুলো বোঝার জন্য লাগবে। তো রেসপিরেটরি প্যাসেজ সেই ক্লাসটাতে আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে আমরা এতদিন শিখলাম গত ক্লাসে যে বাতাস আমাদের এনভায়রনমেন্ট থেকে বডির ভিতরে ঢোকে। বডির ভিতরে কোন দিক দিয়ে ঢুকে, কোন পথে, কোন ট্র্যাক্টে, কোন প্যাসেজে সেটা আমরা দেখলাম। তো একটা প্রশ্ন ছিল যে আসলে ঢুকে ঠিক আছে, বাট এটা কিভাবে ঢুকে? হোয়াই? এই ঘটনা ঘটে কেন? কেন ঘটে এটা আজকে আমরা জানবো। তো এটা জানার জন্য যেই টার্মটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন রেসপিরেশনের ডেফিনিশনটা কি? রেসপিরেশন হচ্ছে ২ টা টার্ম। আমরা ২ টা টার্ম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অক্সিজেন, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেনকে ভিতরে নেয়া টেকেন ইন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ইজ গিভেন আউট। এই টোটাল যে প্রসেস, এই ব্রড টার্ম হচ্ছে রেসপিরেশন। অক্সিজেন কোথায় যায়? অক্সিজেন থাকে আমাদের এনভায়রনমেন্টে। এটা আমাদের বডির ভিতরে হয়ে একদম আমাদের সেল পর্যন্ত যায়। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল যে ইউনিট, আমাদের স্মলেস্ট ইউনিট অফ দি বডি, সেল পর্যন্ত যায়। অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড সেই সেল থেকে আবার বাইরে বের হয়। এই টোটাল প্রসেসে যা ঘটে, সেল পর্যন্ত যাওয়া থেকে নিয়ে সেল থেকে আবার বাইরে আসা পর্যন্ত যা ঘটে, এই টোটালটা হচ্ছে রেসপিরেশন। এটা প্রথম শুরু হয় কবে? এটা আমাদের আফটার বার্থ রেসপিরেশন শুরু হয়ে যায় এবং ডেথ পর্যন্ত চলতেই থাকে নন স্টপ। এটা হচ্ছে রেসপিরেশনের ডেফিনেশন। এখন রেসপিরেশন সম্পর্কে একটা ব্রড আইডিয়া যে রেসপিরেশন বিষয়টা কি আমি একটু দেখাবো। প্রথমত আমাদের বাতাস, বাতাসে থাকে অক্সিজেন। তো অক্সিজেন আমাদের বডিতে দিতে হবে, এটা আমরা জানি। তো এয়ার থাকে এনভায়রনমেন্টে। এই এয়ারটা সামহাউ আমাদের বডির ভিতরে আসে। বডির ভিতরে আসে কোথায় আসে? লাংস পর্যন্ত আসে। লাংসের কোথায়? স্পেসিফিক্যালি এলভিওলাইতে। এলভিওলাইতে আসার পর এলভিওলাই থেকে ব্লাডে চলে যায় অক্সিজেনটা এবং সে ব্লাড আমাদের সেল পর্যন্ত নিয়ে যায়। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। এটা হচ্ছে অক্সিজেন। আমরা অক্সিজেনের কথা বলতেছি। অক্সিজেন এই পাথে আসে এয়ার থেকে বডি, লাংস থেকে ব্লাড, সেল। কার্বন ডাইঅক্সাইড এই সেলে কি হয়? এই সেলে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জি প্রডিউস হয়, মেটাবলিক ওয়াটার প্রডিউস হয়। তো কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিতে হবে। এই সেম রুটে, যে রুটে অক্সিজেন আসছে, সেম রুটে সেল থেকে ব্লাড থেকে লাংস, এলভিওলাই থেকে এনভায়রনমেন্টে চলে যায় কার্বন ডাইঅক্সাইড। তো আমরা এখন কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম। আচ্ছা, এই যে টোটাল এই লাংস পর্যন্ত আসছে, এটা হচ্ছে লাংসের এলভিওলাই। লাংস পর্যন্ত নেজাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি দিয়ে আমাদের বডিতে ঢোকা থেকে শুরু করে লাংস পর্যন্ত যে আসার প্রসেস, এই পুরো প্রসেসে আমাদের বাতাস যেটা এয়ার, এটা এয়ার হিসেবেই ছিল। বাতাসটা বাতাস হিসেবেই ছিল এবং এর মধ্যে অক্সিজেনটা ছিল। লাংসে আসার পর লাংসে অক্সিজেনটা বাতাস থেকে বের হয়ে ব্লাডে চলে আসছে। অক্সিজেনটা বাতাসে ছিল, এটা বের হয়ে ব্লাডে চলে আসছে। তাইলে লাংসে ছিল বাতাস হিসেবে, আর ব্লাড হচ্ছে একটা ফ্লুইড, তো ফ্লুইডে চলে আসছে। তো যে প্রসেসে আসছে এটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশনের মাধ্যমে এয়ার থেকে অক্সিজেনটা ব্লাডে চলে আসছে। এইবার ব্লাড কি করছে? সেই অক্সিজেন সহ পুরো দেহের মাথা থেকে পা পর্যন্ত যত সেল আছে সবগুলো সেলে ট্রান্সপোর্ট করছে। এখানে ট্রান্সপোর্টের একটা ঘটনা ঘটছে, ট্রান্সপোর্ট। আমরা যে বললাম আমাদের বডির ভিতরে যখন বাতাসটা ঢুকছে নাক দিয়ে মুখ দিয়ে, তো লাংস পর্যন্ত, লাংসের এলভিওলাই পর্যন্ত বাতাসটা বাতাস হিসেবেই ছিল। বাতাস হিসেবে অক্সিজেন ভিতরে ঢুকছে লাংস পর্যন্ত এবং বাতাস হিসেবে কার্বন ডাইঅক্সাইড লাংস থেকে বের হয়েছে। কিভাবে বের হয়েছে? যখন সেল থেকে ব্লাডে ডিফিউশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গেছে, সেটা লাংস পর্যন্ত, এলভিওলাই পর্যন্ত ব্লাড হিসেবেই গেছে, ব্লাডের মধ্যে ছিল। অ্যালভিওলাইতে এসে ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউজড হয়ে আবার লাংসে আসছে। তখন লাংসে যে বাতাস ছিল এয়ার, এই এয়ারে কার্বন ডাইঅক্সাইডটা মিশে এয়ারের সাথে বের হয়ে গেছে। লাংসের অ্যালভিওলাই থেকে নাক দিয়ে হয়তো বা মুখ দিয়ে বের হয়ে গেছে। এখন সেই এয়ার হিসেবে যাত্রা করছে। তো এয়ার হিসেবে যে যাত্রা, অক্সিজেনের ভিতরে প্রবেশ লাংস পর্যন্ত কিংবা কার্বন ডাইঅক্সাইডের ভিতরে বের হয়, এটাকে বলা হয় ভেন্টিলেশন। আমরা জানি ভেন্টিলেশন মানে বাতাস রিলেটেড কিছু। তো ভেন্টিলেশন মানে বাতাস হিসেবে যতটুকু পথ সে যাত্রা করছে। তো আমরা এই জায়গায় কয়েকটা টার্ম দেখতেছি, এই টার্মগুলো আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ভেন্টিলেশন, একটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন এর মাধ্যমে অ্যালভিওলাই থেকে ব্লাডে রক্ত গেছে, আবার রক্ত থেকে, ব্লাড থেকে আবার আইসিএফ বা সেলের ভিতরে প্রবেশ করছে। তো ডিফিউশনের ঘটনাটা ঘটছে। আর এটা হচ্ছে ট্রান্সপোর্ট। তার মানে ভেন্টিলেশন, ডিফিউশন, ট্রান্সপোর্ট কয়েকটা ওয়ার্ড আমরা দেখলাম। তো রেসপিরেশনের মধ্যে এই কয়েকটা টার্ম আসবে। আরেকটা, এই টোটাল ফেনোমেনাটা আমাদের রেগুলেশন হচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে। তো এই ওয়ার্ড হচ্ছে রেগুলেশন, মানে নিয়ন্ত্রণ হচ্ছে। কি দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে? নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। নার্ভাস সিস্টেম। এই রেগুলেশন, এটা আমরা পড়বো, আজকে পড়বো, বাট একটু পরে পড়বো। আমরা প্রথমে মেকানিজম বা মেকানিক্যালি কি হচ্ছে সেটা দেখবো।
এই স্লাইডে আমরা কম্পোনেন্টস অফ রেসপিরেশন নিয়ে আলোচনা করা হয়েছে। কম্পোনেন্টস ওইগুলোই যা আমি বললাম, একটা হচ্ছে ভেন্টিলেশন, তারপর হচ্ছে ডিফিউশন, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে মানে রেগুলেশন। এই তিনটা জিনিস যে হচ্ছে এটা রেগুলেশন। তো ভেন্টিলেশন মানে কি? ভেন্টিলেশন মানে হচ্ছে যে ইয়ারটা লাংস পর্যন্ত গেছে, বাইরে থেকে লাংস পর্যন্ত গেছে। লাংসের মধ্যে আবার ডিফিউশন হয়েছে, ডিফিউশন হয়ে লাংসের ভিতরে হচ্ছে অ্যালভিওলাই, এটা লাংসের ভিতরে। এর পাশে আছে ব্লাড ক্যাপিলারি, এটা হচ্ছে ক্যাপিলারি। অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা ডিফিউজড হয়ে ব্লাডে আসছে, এটা এটা লাংসের মধ্যেই। এখন এই লাংস থেকে যে অক্সিজেনটা ব্লাডে গেল, এই ব্লাডটা ডিফিউশনের মাধ্যমে গেল, ডিফিউশন। আর উপরে যেটা ঘটলো এটা হচ্ছে ভেন্টিলেশন। আর এই ব্লাড কি করছে? ব্লাড হচ্ছে এই যে সেল, এক একটা সেল, এই সেলের মধ্যে এই ব্লাড, এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি, ব্লাড প্লাজমা, তো এর মধ্যে অক্সিজেনটা আছে। এখন অক্সিজেনটাকে সেলের মধ্যে সে পাঠায় দিবে, বিভিন্ন জায়গার সেলের মধ্যে সে পাঠায় দিবে। যে প্রসেসে পাঠায় সেটা হচ্ছে ডিফিউশন, এবং এই যে বিভিন্ন সেলের কাছে অক্সিজেনটাকে নিয়ে গেল ব্লাড, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট। তো রেসপিরেশনের কম্পোনেন্টস হচ্ছে তিনটা। তো রেসপিরেশন বললে আমরা শুধু অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বের করা তো বুঝাবোই, কিন্তু অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বের করা বলতে যে টোটাল যে প্রসেসগুলো হয়, কি কি হয় সেটা হচ্ছে এটা হচ্ছে ভেন্টিলেশন, এটা হচ্ছে ডিফিউশন, ট্রান্সপোর্ট এবং টোটাল হচ্ছে রেগুলেশন। আচ্ছা, তো নর্মাল রেসপিরেটরি রেট, তো রেসপিরেটরি রেট মানে আমরা প্রতি মিনিটে কয়বার শ্বাস নিই, প্রতি মিনিটে কয়বার শ্বাস নিই, এইটা বোঝার জন্য আমাদের নেক্সট টার্মগুলো জানা লাগবে। আর নেক্সট টার্মগুলো শেষ করে পরে আবার এই স্লাইডটাতে আসবো যদি মনে থাকে। টাইপস অফ রেসপিরেশন, টাইপস অফ রেসপিরেশন এই জিনিসটা আমাদের তো বুঝতে হবে, এটা যেটা বুঝার জিনিস। আচ্ছা ধরি যে এটা হচ্ছে আমাদের কি ইয়ার, বাতাস। এটা কোথায় আছে? বাইরে আছে, এনভায়রনমেন্টে আছে। তো ইয়ারটা বাতাস থেকে কই যাবে? বডির ভিতরে যাবে। বডির ভিতরে কোথায়? লাংসে যাবে, স্পেসিফিক্যালি অ্যালভিওলাইতে যাবে। এটা বাতাস হিসেবেই গেল। তো বডি থেকে তারপর ব্লাড, মানে লাংসের অ্যালভিওলাই থেকে পরে ব্লাডে যাবে, ব্লাড এগুলো সেলে নিয়ে যাবে। তো এখানে আমরা দুইটা জিনিস দেখবো, হচ্ছে অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা প্রথম অক্সিজেন নিয়ে কথা বলি। তো এই যে ফেনোমেনটা দেখলাম, অক্সিজেন ইয়ারে ছিল, বাতাসে ছিল, তো বাতাসের মাধ্যমে সে বডিতে গেল, লাংস পর্যন্ত গেল, লাংস থেকে তারপর ব্লাডে গেল, ব্লাড থেকে সেলে গেল। কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড সেলে প্রডিউস হয়েছে, এই সেল থেকে আবার সে উল্টা পথে ফেরত আসবে, সেল থেকে ব্লাডে, ব্লাড থেকে লাং অ্যালভিওলাইতে, অ্যালভিওলাই থেকে আবার বাতাস হিসেবে পরিবেশের সাথে মিশে যাবে, অ্যাটমসফিয়ারে চলে আসবে। এই যে অক্সিজেন নেয়া ইন এবং কার্বন ডাইঅক্সাইড আউট, অক্সিজেনকে নেয়া এটাকে বলে ইন্সপিরেশন, ইন্সপিরেশন। আর কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেওয়াকে বলে এক্সপিরেশন, এক্সপিরেশন। এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে ফেজ, অর্থাৎ কি কি পর্যায়। একটা হচ্ছে মানে অক্সিজেন ঢুকছে, যা যা ঘটনা ঘটছে এটা হচ্ছে রেসপিরেশন, অথবা কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, বের হওয়ার সময় যা যা ঘটনা ঘটছে এটা হচ্ছে রেসপিরেশন। আমরা এখন ফেজ না, আমরা পড়ব টাইপ। টাইপ কি? একটা হচ্ছে এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল। মানে কি? মানে হচ্ছে আমরা ধরলাম এখন অক্সিজেন নিয়ে কথা বলতেছি, অক্সিজেন যখন ভিতরে যাচ্ছে ইয়ার হিসেবে লাংস পর্যন্ত আসলো, লাংস পর্যন্ত সে আসলো, ইয়ার হিসেবে আসছে, তারপর ইয়ার থেকে সে ব্লাডে গেল, ব্লাডে কি হলো? ব্লাডে গেছে ডিফিউশনের মাধ্যমে, ডিফিউশনের মাধ্যমে। মানে ইয়ার, ইয়ার মানে হচ্ছে বাতাস, বাতাসে ইয়ার হিসেবে আছে, লাংসের অ্যালভিওলাই পর্যন্ত ইয়ার হিসেবে আছে, মানে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, একদম টোটাল বাইরের পার্ট। অ্যাটমসফিয়ারের সাথে ব্লাডের যে এক্সচেঞ্জটা হলো ডিফিউশনের মাধ্যমে অক্সিজেনের ইয়ার থেকে ব্লাডের মধ্যে, এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। এটা গ্যাস এক্সচেঞ্জ কোথায়? অ্যাটমসফিয়ার এবং ব্লাডের মাঝখানে। আরেকটা হচ্ছে ইন্টারনাল, একবার হইলো ব্লাড, মানে ব্লাডকে বলা হয় ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই ব্লাড নিয়ে যাবে সেলের কাছে, সেলের ভিতরে আরেকটা ফ্লুইড আছে বলা হয় আইসিএফ, ইন্ট্রা সেলুলার ফ্লুইড। এগুলো বায়োকেমিস্ট্রি তোমরা পড়বা, বডি ফ্লুইডসে। এই ব্লাড এখন ইসিএফ, ইসিএফ এর মধ্যে অক্সিজেনটা আছে, তো ইসিএফ থেকে আইসিএফ যখন সেলে সে পাঠাইতে হবে, ইসিএফ আইসিএফ এর মধ্যে আবার একটা এক্সচেঞ্জ হবে ডিফিউশনের মাধ্যমে, তখন অক্সিজেনটা ইসিএফ থেকে বের হয়ে আইসিএফ এ যাবে। এটা যেহেতু আমাদের অক্সিজেন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এগুলাকে আমরা কি করি? এটা আমার এনভায়রনমেন্ট থেকে একদম সেল পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্দেশ্য, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, এটা সবচেয়ে ভিতরের জায়গা। যেহেতু এটা সবচেয়ে ভিতরের জায়গা, সেল পর্যন্ত আমরা নিয়ে যাব, এটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। অর্থাৎ রেসপিরেশনের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এবার অক্সিজেন যখন ভিতরে যাচ্ছে, সে এক্সটার্নাল রেসপিরেশন ক্রস করেও যাচ্ছে এবং ভিতরে ইন্টারনাল রেসপিরেশন ক্রস করছে, এবং সেলে যখন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে সেটাও ইন্টারনাল রেসপিরেশন ক্রস করে, তারপর এক্সটার্নাল রেসপিরেশন ক্রস করে, তারপর বাইরে বাতাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দুইটা ফেজ, দুইটা টাইপ, সরি ওটা ছিল দুইটা টাইপ, এখন হচ্ছে দুইটা ফেজ, রেসপিরেশন দুইটা ফেজ, একটা হচ্ছে ইন্সপিরেশন বললাম, আর হচ্ছে এক্সপিরেশন। আমাদের যেটা জানতে হবে যে ইন্সপিরেশন এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ আমাদের কোনো কাজ করতে হয়, আমরা যখন বাতাস নিই তোমরা জাস্ট বসে আছো,
তোমরা জাস্ট বসে আসো, তুমি দেখবে যে তুমি কিন্তু মানে বাতাস শ্বাস প্রশ্বাস নিতে পারতেছো না। তো তোমার ভিতরে যখন শ্বাস তুমি নিতে চাও, তখন তোমার একটা কাজ করতে হয়। অর্থাৎ আমি একটা কাজ করছি, ভিতরে শ্বাস নিচ্ছি, অর্থাৎ আমি একটা কাজ না করলে শ্বাস অটোমেটিকলি আমার ভিতরে যাচ্ছে না, তবে এক্সপিরেশন কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসের অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের ইন্সপিরেশনের সময় কাজ করতে হচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ প্রসেস। আর এক্সপিরেশনের সময় যেহেতু আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, নর্মালি রিল্যাক্স থাকলে বেরিয়ে যাচ্ছে, তো এটাকে বলা হয় প্যাসিভ প্রসেস। তো যেহেতু এটা প্যাসিভ, এটা একটু সময় বেশি লাগে, 3 সেকেন্ড। ইন্সপিরেশন যেহেতু অ্যাক্টিভ, আমাদের কাজ করতে হয়, কাজ করলে একটু সময় কম লাগে, তো 2 সেকেন্ড লাগে। এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, তো এবার আমরা দেখলাম, কি দেখলাম, যে ইন্সপিরেশন অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস মানে আমাদের কাজ করতে হয়। তো আমরা কাজ করি কি দিয়ে? আমাদের বডির ভিতরে আমরা কাজ করি কি দিয়ে? মাসল দিয়ে। তো আমরা বডির ভিতরে মাসল দিয়ে কাজ করি। মাসেলের যে কাজ করতে হবে, মাসেল এটা বুঝে কিভাবে? মাসেল এটা বুঝে নার্ভ সিগন্যালের মাধ্যমে। তো নার্ভ সিগন্যালের যে বিষয়টা, সেটা হচ্ছে রেগুলেশনের পার্ট, যেটা আমরা বললাম এটা পরে পড়বো, এটা আমরা এখন পড়ছি না। তো আমরা শুরু করব মাসেল দিয়ে। ইন্সপিরেশন এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, শ্বাস নিব মানে আমাদের কাজ করতে হচ্ছে, আমরা কাজ করব মাসেল দিয়ে। তো মাসেলের ক্ষেত্রে, যেহেতু এক্সপিরেশনের ক্ষেত্রে আমাদের কোনো কাজ করতে হয় না, তাই নর্মাল এক্সপিরেশনে আমাদের কোনো মাসেল লাগে না। ইন্সপিরেশনের ক্ষেত্রে নর্মাল ইন্সপিরেশন, কোয়াইট ইন্সপিরেশন, যেটা আমরা নর্মালি নিই সাধারণত, আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে নর্মাল ইন্সপিরেশন। এই নর্মাল ইন্সপিরেশন, এখানে দুইটা মাসেল কাজ করে, একটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এই দুইটা মাসেল নর্মাল ইন্সপিরেশনের ক্ষেত্রে লাগে। এখন শুধু নর্মালের উপরও আরেকটা ইন্সপিরেশন আছে। আমি নর্মালি কিছু শ্বাস ভিতরে নিলাম নিলাম আমি যদি চাই তো আরো বেশি একদম বুক ভরে শ্বাস নিতে পারি। এটা হচ্ছে ফোর্সড ইন্সপিরেশন, একদম ভিতরে শ্বাস নিয়ে ধরে রাখলাম, এটা হচ্ছে ফোর্সড ইন্সপিরেশন। তো ফোর্সড ইন্সপিরেশনে আমাদের আরো কিছু মাসেলস লাগবে। কোয়াইট ইন্সপিরেশনে ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের পাশাপাশি সেগুলো হচ্ছে গলার মাসেল, স্টার্নোক্লিডোমাস্টার, স্ক্যালিনি, সিরাটাস অ্যান্টেরিয়র, অ্যালাইনাসাই। এগুলো হচ্ছে ফোর্সড ইন্সপিরেশনের ক্ষেত্রে। আচ্ছা, তো এবার এক্সপিরেশন, নর্মাল কোনো এক্সপিরেশনের ক্ষেত্রে আমাদের কোনো মাসেল লাগে না। বাট যদি ফোর্সড এক্সপিরেশন হয়, অর্থাৎ ফোর্স মানে কি, নর্মালি বাতাস এমনি বেরিয়ে যায়, শ্বাস বেরিয়ে গেছে, প্রশ্বাস। তারপর যদি আরো কিছু বাতাস ভিতরে থাকে, তোমরা চাইলে ফোর্স করে কিছু বের করতে পারো, জোর করে কিছু বাতাস বের করে দিতে পারো, একদম মানে পুরো খালি করে দিতে পারো। তো জোর করে যখন তুমি করছো, তখন তুমি দেখতেছো যে তোমার পেট দিয়ে প্রেশার দিতে হচ্ছে। তার মানে এখানে যে মাসলগুলো লাগে, এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলস, পিঠের মাসেল, এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এখানে একটা জিনিস খেয়াল রাখার বিষয় এরকম, যে ইন্সপিরেশনে আমাদের যেই মাসেল লাগে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আই আছে এবং ই। তোমরা ভুলেও ইন্টারনাল ইন্টারকোস্টাল দিও না, এটা কিন্তু আমাদের ফোর্সড এক্সপিরেশনের মাসেল, এটা এক্সপিরেশনের মাসেল। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা দেখবো যে মেকানিজম অফ টাইডাল ইন্সপিরেশন। টাইডাল মানে বোঝায় নর্মাল, টাইডাল হচ্ছে নর্মাল ইন্সপিরেশন। আমরা দেখলাম যে ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, এবং অ্যাক্টিভ প্রসেসে যেই মাসেলগুলো লাগে নর্মালি, সেটা হচ্ছে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আচ্ছা, মেকানিজম অফ টাইডাল ইন্সপিরেশন। টাইডাল মানে নর্মাল, ইন্সপিরেশন আমরা বুঝলাম যে অ্যাক্টিভ প্রসেস। তো অ্যাক্টিভ মানে মাসেল দিয়ে কাজ করতে হবে। কোন মাসেল কাজ করে? ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তো ইন্সপিরেশন, একটু আমরা এখন লজিকের দিকে আসি। তো ইন্সপিরেশন মানে আমাদের বাইরে থেকে বাতাস এটা ভিতরে আনতে হবে। তো ভিতরে আনবো কখন? যদি আমাদের ভিতরে জায়গাটাকে ফাঁকা করা যায়, ভিতরে জায়গাটাকে আমি যদি জায়গা দিতে পারি বাতাস আসার মতো, তখন বাতাস আসবে। তার মানে ইন্সপিরেশনের আরেকটা কাজ হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটিকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করলে ভিতরে জায়গা দিতে পারবো, তখন বাতাস ভিতরে আসতে পারবে। এই জায়গা দেওয়ার কাজটা করে কে? মাসেলগুলো আমাদের যে স্ট্রাকচার আছে, রিবস টিপস আছে, তো এগুলোকে এক্সপান্ড করে, তখন জায়গা তৈরি হয়, ওই জায়গায় বাতাস আসে, অক্সিজেনযুক্ত বাতাসটা চলে আসে। আচ্ছা, তো রোল অফ ডায়াফ্রাম। তো দুইটা মাসেল আমরা বললাম, একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল ইন্সপিরেশনের ক্ষেত্রে, কোয়াইট ইন্সপিরেশন বা টাইডাল বা নর্মাল ইন্সপিরেশনের ক্ষেত্রে। ডায়াফ্রামের ভূমিকাটাই মুখ্য, এটা 70 to 75% দায়ী এক্সপানশনের জন্য। আমরা একটু ফিগারটা দেখি। এটা হচ্ছে নর্মাল ডায়াফ্রাম, এইভাবে থাকে, ডোম শেপড, অর্থাৎ এটা গম্বুজ শেপড। হ্যাঁ, এটার কনভেক্সিটিটা মুখ করা থোরাসিক ক্যাভিটির দিকে। তো নর্মাল ডায়াফ্রাম হচ্ছে এরকম। যখন আমরা ইন্সপিরেশন শুরু করি, তখন ডায়াফ্রামটা একটু নিচে চলে আসে, অর্থাৎ দেখো এখানে ডায়াফ্রামের লেভেলটা হচ্ছে এই জায়গায়, কিন্তু ইন্সপিরেশনের সময় আমাদের ডায়াফ্রাম একটু নিচে চলে আসছে। এটা কতটুকু? এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। তো নিচে চলে আসছে মানে এখানে আমাদের ভার্টিক্যাল ডায়ামিটার, থোরাসিক ক্যাভিটির যে উপর থেকে নিচে ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে গেছে, মানে একটু জায়গা তৈরি হয়েছে।
ভার্টিক্যালটাই বেশি বাড়ে, এর জন্য একে বলা হয় যে 70 to 75% চেস্ট এক্সপানশনের এক্সপান 70 to 75% চেস্ট এক্সপানশনের জন্য দায়ী হচ্ছে ডায়াফ্রাম, বিকজ এটা ভার্টিক্যাল ডায়ামিটারকে ইনক্রিজ করে। আচ্ছা, এটা হচ্ছে ডায়াফ্রাম। শুধু ডায়াফ্রাম না, এখানে আরো কিছু আছে। আচ্ছা, ডায়াফ্রাম সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে যে ডোম শেপ ফ্ল্যাট যখন হয়, যখন ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায়, ডোম শেপ এটা যখন ফ্ল্যাট হয়ে যায়, নিচে নেমে যায়, তখন আমাদের এটা নর্মাল কোয়াইট ব্রিদিং এর সময় 1.5 সেন্টিমিটার নিচে নামে। ফোর্সড ইন্সপিরেশন, যখন আমরা ফোর্স ইন্সপিরেশন নিই তখন 7 সেন্টিমিটার নিচে নামে, অর্থাৎ আরো নিচে নামতে হয়, আরো বেশি জায়গা দিতে হয়, কারণ আমরা বেশি বাতাস ঢুকাবো। এর 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 মাধ্যমে কি হয়, আমাদের ডায়াফ্রামটা হচ্ছে এরকম থোরাক্সের দিকে, থোরাসিক ক্যাভিটির দিকে এরকম। এটা যখন নিচের দিকে নেমে আসতেছে, তাহলে কিন্তু আমাদের পেটের অ্যাবডোমিনাল ক্যাভিটির যে প্রেশার সেটা ইনক্রিজ করতেছে। কারণ কি, এটা অ্যাবডোমিনের উপর চাপ দিচ্ছে, তার মানে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ করতেছে। সাথে সাথে আমাদের যে থোরাসিক ক্যাভিটির প্রেশার, ইন্ট্রা থোরাসিক প্রেশার, সেটা কিন্তু ডিক্রিজ করতেছে। কারণ কি, সেখান থেকে এটা জায়গা দিচ্ছে, ভলিউম বাড়তেছে, প্রেশার ডিক্রিজ করতেছে। ফাইন। এবার রিব মুভমেন্টস, আমাদের রিব মুভমেন্টস কেন হয়, কারণ আমাদের ডায়াফ্রাম নিচের দিকে নামে এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল রিব গুলোকে মুভ করে। তো রিবের মুভমেন্ট হয় দুইটা, তোমরা জানো, একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট আর একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। তো বাকেট হ্যান্ডেল, আমাদের থোরাসিক কেসটা থাকে এরকম, তোমরা জানো, একটু নিচের দিকে এবং একটু এরকম। তো বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এরকম সাইড টু সাইড মুভমেন্ট হলে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার বা সাইড টু সাইড ডায়ামিটারটা বাড়বে, এটা তোমরা জানো, বুঝো। পাম্প হ্যান্ডেল মুভমেন্টের সময় কি হয়, যে পাম্প হ্যান্ডেল তোমরা জানো যে টিউবওয়েলের যে কল, সে কলের হ্যান্ডেল যেটা, তো এর মতো মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আপ ডাউন হয়। তো যখন আমাদের থোরাসিক কেসটা এরকম থাকে, সেখান থেকে যখন উপরে উঠে আসে, তখন আমাদের অ্যান্টেরো পোস্টেরিয়র যে ডায়ামিটার সেটা ইনক্রিজ করে। তার মানে পাম্প হ্যান্ডেল মুভমেন্টে আমাদের অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা ইনক্রিজ করবে, আর বাকেট হ্যান্ডেল মুভমেন্টে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটারটা ইনক্রিজ করবে। তো রেজাল্ট কি হলো, যে আমাদের প্রথমে ডায়াফ্রাম যেটা ছিল, এটা হচ্ছে ডায়াফ্রামের নর্মাল শেপ। ডায়াফ্রাম যখন নিচে নামলো, তখন আমাদের থোরাসিক ক্যাভিটি ভার্টিক্যাল ডায়ামিটারটা ইনক্রিজ করলো। যখন রিব মুভমেন্টস হলো, তাহলে দুই দিকে, একটা বাকেট হ্যান্ডেল মুভমেন্টের জন্য সাইড টু সাইড, আর কি বলে পাম্প হ্যান্ডেল মুভমেন্টের জন্য সামনে পিছনে, এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার ইনক্রিজ করলো। মানে এটা আমার তিনটা অ্যাক্সিসেই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, অর্থাৎ 3D আমার থোরাসিক ক্যাভিটি পুরাটাই ইনক্রিজ করছে। এবং থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করা মানে ভিতরে বাতাস ঢোকার জন্য আমি জায়গা করে দিলাম, এখন ভিতরে বাতাস আসতে পারবে। এটা যত সিম্পলি বলছি তত সিম্পল না, ভিতরে আরো কিছু প্রেশার চেঞ্জের ব্যাপার স্যাপার আছে, যে বাতাস কেন আসবে। তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কি হচ্ছে, জায়গা করে দিচ্ছে, তারপর কি ঘটনা হয় আমরা ওইগুলো জানবো আস্তে আস্তে। আচ্ছা, আমরা তাহলে এখন দেখবো যে এতক্ষণ যে মেকানিক্যাল কিছু চেঞ্জেস হয়েছে, যে বিভিন্নভাবে আমাদের, এটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। বিভিন্নভাবে আমরা এখন এই থোরাসিক ক্যাভিটিটাকে ইনক্রিজ করছি, এটা ডায়ামিটারটা ইনক্রিজ করছি, অর্থাৎ এর ভলিউমকে আমরা বাড়াই দিছি, এটার ভলিউমকে আমরা বাড়াই দিছি। তো আমরা জানি যে ভি ইজ প্রপোর্শনাল টু, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দি প্রেশার। ভলিউম যখন বেড়ে গেছে, তার মানে এই জায়গায় কিছু প্রেশার কমে গেছে। আমরা তো নর্মালি একটা প্রশ্ন আমাদের মনে আসবেই, যে আমাদের যখন বাইরে বাতাস আসে, তো থোরাসিক ক্যাভিটিটা ইনক্রিজ হয়েছে, ভলিউম বাড়ছে। তো ভলিউম বাড়ার পরে এমন কি হইলো, যে বাতাসটা আমাদের এই ভিতরে চলে আসছে। তো হয়েছে এটা, যে আমাদের প্রেশার চেঞ্জ হয়েছে, প্রেশারটা কমে গেছে। কমছে আসলে কোত্থেকে কমছে, তো কমছে নর্মালি আমরা বলি যে প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা 760 সমান থাকে, যদি এর চেয়ে কমে যায়, তাহলে উচ্চ চাপের স্থান থেকে আমাদের বাতাসটা নিম্নচাপ অর্থাৎ লাংসের ভিতরে প্রবেশ করবে, যদি ভলিউম কমে যায় তখন। এই জন্য আমরা আজকের এখন যে টপিকটা পড়বো, এটা হচ্ছে রেসপিরেটরি প্রেশারস। প্রেশার নিয়ে আমরা পড়াশোনা করব। তো ভূমিকাটা দিয়ে নিলাম। প্রেশার, আমাদের প্রেশার কি কি টাইপের প্রেশার আছে, তো আমাদের রেসপিরেটরি বা লাংসের প্রেশার আছে তিনটা। একটা হচ্ছে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, একটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, একটা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার। এখানে দুইটা ফিগার আছে, এটা জটিল মনে হতে পারে, জটিল না আসলে কিছুই না। তো এখানে কি হচ্ছে আমি একটু দেখাই। যে আমরা জানি যে আমি অক্সিজেনের কথা বলি আগে। অক্সিজেন সমৃদ্ধ বাতাস, ইয়ার, আমাদের এই দিক দিয়ে প্রবেশ করে ট্রাকিয়া হয়ে দুই লাংসে চলে যায়। লাংসে যে ক্ষুদ্রতম একক অ্যালভিওলাস, সেখানে যায়, তো অ্যালভিওলাস পর্যন্ত যায়। প্রত্যেকটা অ্যালভিওলাসের ভিতরে একটা প্রেশার থাকে, সেই অ্যালভিওলার প্রেশারটাকে বলা হয় ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, বা এটাকে বলা হয় ইন্ট্রা পালমোনারি প্রেশার, কারণ অ্যালভিওলাসটা তো পুরো লাংস হয়ে অ্যালভিওলে। টোটাল সব প্রেশার মিলিয়ে যেটা, সেটা হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেশার। তো অ্যালভিওলার প্রেশারের ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার আরেকটা নাম হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেশার, যেটা লাংসের নিজস্ব প্রেশার বা লাংসের ভিতরের প্রেশার। তো লাংসের এটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার গেল। আরেকটা প্রেশার আছে, এটা হচ্ছে লাংসের, তোমরা জানো একটা আবরণী থাকে, লাংসের আবরণীকে বলা হয় প্লিউরা। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাংস, তো লাংসের আবরণী, ধরো এটা হচ্ছে প্লিউরা, আবরণীকে বলা হয়, একটা হচ্ছে প্লিউরার হচ্ছে দুইটা পার্ট, একটা ভিসেরাল প্লুরা আর হচ্ছে প্যারাটাল প্লুরা। আচ্ছা, একটা ভিসেরাল প্লুরা আর হচ্ছে প্যারাটাল প্লুরা। এই দুইটার মাঝখানে একটা স্পেস থাকে, এটাকে বলা হয় প্লুরাল স্পেস। এই প্লুরাল স্পেসে
একটা প্রেশার কাজ করে, সেটা হচ্ছে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার বা এটাকে বলা হয় ইন্ট্রাথোরাসিক প্রেশার। এই 3টা প্রেশার নিয়ে আমরা আস্তে আস্তে জানবো, 3টা নিয়ে আলাদাভাবে জানবো। এই একটা গ্রাফ যেটা আছে বা এই একটা চার্ট ডায়াগ্রাম যা আছে এটা আমরা জানবো আস্তে আস্তে সামনের স্লাইডগুলোতে। আচ্ছা, তো আমরা এবার ইন্ট্রাপ্লিউরাল প্রেশার নিয়ে আলোচনা করব। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার নিয়ে আলোচনা করার জন্য আমাদের একটু যেতে হবে একটা হোয়াইট স্ক্রিনে। একটা হোয়াইট স্ক্রিনে যাই। আচ্ছা, আলোচনাটা হবে এরকম যে আমাদের একটা লাং আছে, আমরা জানি এটা হচ্ছে আমাদের লাংস। একটা লাং, ধরলাম একটা লাং, তো এর বাইরে চেস্ট ওয়াল আছে। তো প্লুরা, লাংসের যে প্লুরা আবরণ, তো প্লুরার দুইটা পার্ট, একটা হচ্ছে ভিসেরাল প্লুরা যা আমার লাংসের সাথে লাগানো থাকে, আর একটা প্যারাইটাল প্লুরা যা চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে। তো এই দুইটার মাঝখানে একটা স্পেস আছে, এটাকে বলে প্লুরাল স্পেস। প্লুরাল স্পেস, এইখানে একটা প্রেশার কাজ করে, এটা হচ্ছে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, তো এটা আমরা দেখলাম। এখানে কি হয়, তো আমরা জানি লাং, লাং হচ্ছে একটা ইলাস্টিক রিকয়েলিং টেন্ডেন্সি আছে নিজের চুপসে যাওয়ার, কোলাপস করার। তার মানে লাংস ভিতরের দিকে চুপসে যেতে চায়। এটা লাংসের ন্যাচারালি, লাংস যেহেতু একটা ইলাস্টিক ফোর্স আছে লাংসের, এর জন্য সে লাংস চুপসে যেতে চায়, কোলাপস করতে চায়। আরেকটা জিনিস, চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালেরও আরেকটা ইলাস্টিক রিকয়েলিং ফোর্স আছে যার জন্য সে বেরিয়ে যেতে চায়, এক্সপান্ড করতে চায়। মানে দুই ধরনের, একটা ভিতরের দিকে আর একটা বাইরের দিকে বেরিয়ে যেতে চায়। এরকম একটা স্পেস, মাঝখানে যে স্পেসটা আছে, তো তুমি চিন্তা করো একটা স্পেস, যে স্পেসকে দুই দিক থেকে দুইজন টানতেছে। যেহেতু টেম্পারেচার ফিক্সড, আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি। এরকম 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ফিক্স থাকে, আমাদের ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি পি। তার মানে তুমি একটা জায়গাকে এটার আয়তন বাড়ানোর চেষ্টা করতেছো দুই দিকে দুই ফোর্স দিয়ে। একটা লাংসের নিজস্ব রিকয়েলিং টেন্ডেন্সি, নিজের দিকে নিজের ভিতরের দিকে চুপসে যাওয়ার, আর একটা চেস্ট ওয়ালের আরেকটা রিকয়েলিং টেন্ডেন্সি এক্সপান্ড হওয়ার। তাহলে এই স্পেসটাতে একটা নেগেটিভ ইন্ট্রাপ্লিউরাল প্রেশার তৈরি হবে, বিকজ অফ এখানে ভলিউমটা ইনক্রিজ করছে। ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে একটা প্রেশার, যেটা নেগেটিভ প্রেশার এখানে তৈরি হবে। এই যে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়েছে, এটাকেই বলা হয় ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার অলওয়েজ নেগেটিভ। এই স্লাইডে এই জিনিসটাই লেখা আছে যে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার এটা হচ্ছে বিটুইন ভিসেরাল অ্যান্ড প্যারাইটাল প্লুরা, এবং অলওয়েজ নেগেটিভ। কেন নেগেটিভ আমি বললাম, বিকজ ন্যাচারালি আমাদের লাংস ভিতর দিকে কোলাপস করতে চায় এবং চেস্ট ওয়াল বাইরের দিকে এক্সপান্ড করতে চায়। এবং এই একটা নেগেটিভিটি লাভ আছে, লাভটা কি, এটা হচ্ছে লাংকে প্রিভেন্ট দি লাং কোলাপস। কেন? কারণ লাংস তো কোলাপস হয়ে যেত যদি চেস্ট ওয়াল বাইরের দিকে নিজে থেকে এক্সপান্ড হওয়ার চেষ্টা না করতো। এবং এই প্লুরাল স্পেস, এটার তো প্লুরা দুই দিকে লাগানো, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা যেটা চেস্ট ওয়ালের সাথে লাগানো, আর একটা হচ্ছে ভিসেরাল প্লুরা, এটা লাংসের সাথে লাগানো। এই দুইটার মাঝখানে একটা ফ্লুইড লেয়ার আছে। এই ফ্লুইড লেয়ার থাকার কারণে এই দুইটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। যদি লাং বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে লাং অটোমেটিক্যালি কোলাপসড হয়ে যেত, অথবা চেস্ট ওয়াল যদি বিচ্ছিন্ন হয়ে যেত, চেস্ট ওয়াল যেটা সেটা এক্সপান্ড হয়ে যেত। এই দুইটা নিজেদের সাথে লেগে আছে, একটা ফ্লুইড লেয়ার আছে, থিন ফ্লুইড লেয়ার আছে এখানে, প্লুরাল ফ্লুইড লেয়ার। এর জন্য এই প্লুরাল স্পেসটাতে একটা নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশার তৈরি হয়ে আছে, এবং এর জন্য লাংটা কোলাপস করতেছে না। এখানে কন্টিনিউয়াসলি লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে, এর জন্য নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা এখানে তৈরি হয়। তো এটার ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে, এটা সবসময় নেগেটিভ, এটা অলওয়েজ নেগেটিভ। তো এটা সবসময় নেগেটিভই থাকে, যদি নেগেটিভ না থাকতো তাহলে তো কোলাপস করে যেত। যেহেতু নেগেটিভ, এটা কোলাপস করতে দিচ্ছে না। কোলাপস নেগেটিভ, আসলে আমরা নেগেটিভ থেকে কি বুঝি? আমরা নেগেটিভ, এখানে যেটা নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশার, এটা যে নেগেটিভ, এটা থেকে আমরা কি বুঝছি? এটা থেকে আমরা বুঝতেছি যে লাংস যেহেতু নিজের দিকে নিজেকে টানতেছে, ইন্ট্রাপ্লুরাল প্রেশার মানে এখানে প্রেশারটা নেগেটিভ। এখানে প্রেশারটা নেগেটিভ মানে আমরা এটা বুঝতেছি যে এটাকে দুই দিক থেকে টানা হচ্ছে, একটা হচ্ছে লাংস ভিতরের দিকে টানতেছে আর চেস্ট ওয়াল বাইরের দিকে টানতেছে, এই জন্য নেগেটিভ। যদি জিরো থাকতো তার মানে কোনো টান নাই, কোনো টান না থাকলে লাংস ভিতরের দিকে একা একা কোলাপস হয়ে যেত, আর চেস্ট ওয়াল এটা বাইরের দিকে এক্সপান্ড হয়ে যেত। যেহেতু এরা দুজন কানেক্টেড এবং এখানে একটা ফ্লুইড লেয়ার আছে, এর জন্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। এবং লাং যেহেতু নিজের ভিতরের দিকে টানতেছে এবং এক্সপান্ড হওয়ার জন্য চেস্ট ওয়াল বাইরের দিকে টানতেছে, এই দুইটার কারণে এখানে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। এই নেগেটিভিটি দায়ী লাংস যাতে কোলাপস না হয়ে যায়, এই জন্য সাইমালটেনিয়াসলি এই নেগেটিভিটি দায়ী যাতে চেস্ট ওয়ালটা এক্সপান্ড না হয়ে যায় অটোমেটিকলি বেশি আর কি। তো এর জন্য এটা শুরুই হয়, ইন্সপিরেশনের শুরু হয় -2.5 মিলিমিটার মার্কারি দিয়ে। এটা সবসময় নেগেটিভ থাকে। যখন ইন্সপিরেশন, এন্ড অফ দি ইন্সপিরেশন অর্থাৎ 2.5 থেকে এটা 6 পর্যন্ত উঠে ইন্সপিরেশনে, এবং ফোর্সড ইন্সপিরেশনের সময় এটার ভ্যালু হচ্ছে -30 মিলিমিটার মার্কারি, অর্থাৎ নেগেটিভিটি আরও বেড়ে যায় যখন আমরা ফোর্সফুল ইন্সপিরেশন নিই। কেন বেড়ে যায় আমরা একটু পরে দেখবো। আমরা 3টা প্রেশার পড়বো, 3টা প্রেশার পড়ার পর 3টাকে আমরা কোরিলেট করার চেষ্টা করবো আসলে কি হচ্ছে এখানে। ফ্যাক্টরস প্রিভেন্টিং লাং কোলাপস, তো আমরা দেখলাম যে আমরা গত ক্লাসে পড়লাম যে কি ফ্যাক্টরস লাং কোলাপসকে প্রিভেন্ট করে। এর মধ্যে একটা ছিল নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশার, এটা আমরা গত ক্লাসে পড়ি নাই, বলছিলাম আজকে পড়লাম। রেসিডুয়াল ভলিউম, এটা আমরা এখনো পড়িনি, এটা নেক্সট ক্লাসে আমরা পড়বো।
ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, এটা সোজা যে আমাদের লাংসের ভিতরে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার আছে, লাংসের ভিতরে থাকে অ্যালভিওলার ভিতরে যে প্রেশার সেটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। এটা নর্মালি এটা হচ্ছে ইনসাইড দি অ্যালভিওলাই এবং এটা নর্মালি ইকুয়াল টু দি অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে 760 মিলিমিটার মার্কারি। মিলিমিটার মার্কারি হচ্ছে নর্মালি। ইন্সপিরেশনের সময় এটা একটু কমে যায় -1 মিলিমিটার মার্কারি, এবং এক্সপিরেশনের সময় +1 মিলিমিটার মার্কারি। মানে কি, এটা হচ্ছে তুলনা। -1 মানে কি, -1 মানে 760 থেকে -1 মানে 759, অর্থাৎ ভিতরে তখন যদি 759 হয়ে যায় তাহলে আমাদের ভিতরে প্রেশার কম, অর্থাৎ বাইরে থেকে বাতাস ভিতরে আসবে, অর্থাৎ এনভায়রনমেন্ট থেকে বডির ভিতরে অক্সিজেনযুক্ত বাতাস চলে আসবে। এক্সপিরেশনের সময় কি হয়, তখন কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস এখানে থাকে, এর জন্য এটার প্রেশারটা বেড়ে যায় 760+1। এখানে লেখা +1 মিলিমিটার মার্কারি, +1 মানে 760 সাথে +1 অর্থাৎ 761 হয়ে যায়। তার মানে ভিতর প্রেশারটা বেশি এবং বাইরে এনভায়রনমেন্টের প্রেশারটা কম, এর জন্য ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস বাইরে এনভায়রনমেন্টে চলে যায়। এটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। আরেকটা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার। এটা কিছুই না, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দি ইন্ট্রা প্লিউরাল প্রেশার অ্যান্ড দি ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। ট্রান্সপালমোনারি প্রেশার, এটার মাধ্যমে দেখার চেষ্টা করব যে কিভাবে এই তিনটা প্রেশার একসাথে কানেক্টেড। তো আমরা প্রথম যেটা দেখার চেষ্টা করবো হচ্ছে ইন্সপিরেশনের সিনারিও। ইন্সপিরেশন ইন্সপিরেশন একটা একটা বুঝলেই এক্সপিরেশন যেটা কি হচ্ছে এটা আমরা অটোমেটিকলি বুঝে যাব। ট্রান্সপালমোনারি প্রেশার এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দি অ্যালভিওলার প্রেশার অ্যান্ড দি ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। আমি একটু আহ, সংকেত বা ছোট করে লিখবো যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার প্রেশার এটাকে আমরা PALV অ্যালভিওলার দ্বারা বুঝাবো। আরেকটা হচ্ছে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, প্লিউরাল, এটাকে আমি পি কি হ্যাঁ পিপি দিয়ে বুঝাবো। এবং ট্রান্সপালমোনারি প্রেশার এটা শুধু টি দিয়ে বুঝাই বা পিটি দিয়ে বুঝাই। তো পিটি সমান হচ্ছে PALV অ্যালভিওলার প্রেশার মাইনাস পিপি বা প্লিউরাল প্রেশার। এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমরা ট্রান্সপালমোনারি প্রেশার সহ বাকি প্রেশারগুলোর কাহিনী বুঝবো। যেহেতু একটা সূত্রের মাধ্যমে তিনটা প্রেশার কানেক্টেড, এর জন্য আমরা এটার মাধ্যমে টোটাল লাংসে ইন্সপিরেশন সময় কি ঘটছে সেটা দেখব। তো প্রথমত ইন্সপিরেশন কি হয়, ইন্সপিরেশনে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের থোরাসিক ক্যাভিটিটাকে ভলিউম ইনক্রিজ করি যাতে ভিতরে বাতাস ঢোকার জায়গা তৈরি হয়। প্রথমে ইনক্রিজ যখন করি তখন মাসেল দিয়ে করি। মাসেল কি করে, আমাদের রিব কেজকে বা আমাদের থোরাসিক ক্যাভিটিটাকে ইনক্রিজ করে রিবের মুভমেন্টের মাধ্যমে, ডায়াফ্রামের মুভমেন্টের মাধ্যমে। আমাদের লাং কিন্তু ডিরেক্টলি এক্সপান্ড হয় না, আমাদের লাং এক্সপান্ড করতে হবে ভিতরে বাতাস দিতে হলে। তো লাং ডিরেক্টলি এক্সপান্ড হয় না, এক্সপান্ড হয় চেস্ট ওয়াল। তো চেস্ট ওয়াল যদি এক্সপান্ড হয়, চেস্ট ওয়াল এক্সপান্ড হলে কি হয় সেটা আমি দেখাবো। তো প্রথমে এটা হচ্ছে আমাদের লাংস। তো লাংসের পাশে আছে ধরলাম এটা হচ্ছে চেস্ট ওয়াল। তো এই জিনিসটা একটু মুছে দিই। এটা হচ্ছে চেস্ট ওয়াল এবং এটা হচ্ছে লাংস। তো যখন আমরা এক্সপান্ড করার জন্য আমাদের মাসেলগুলোকে কাজ করাই, মাসেল তখন কি করে, ডায়াফ্রাম এবং রিব এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটা চেস্ট ওয়ালকে এক্সপান্ড করে বা ডায়াফ্রামকে নিচে নামায়। এই যে মাঝখানে লাং এবং চেস্ট ওয়ালের মাঝখানে যে জায়গাটা, স্পেসটা, এটাকে বলা হয় প্লুরাল স্পেস, আমরা জানি। তো এই স্পেসে যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে পিপি বা ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। তো যখন আমরা থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করার জন্য মাসেলগুলোকে কাজ করাইতেছি, মাসেল যখন কি করতেছে, চেস্ট ওয়ালকে এক্সপান্ড করাইতেছে। চেস্ট ওয়াল যখন এক্সপান্ড হচ্ছে, লাংয়ের তো নিজের একটা রিকয়েলিং টেন্ডেন্সি থাকে, সে নিজে চুপসে থাকতে চায়। এর অপোজিট আমি যখন চেস্ট ওয়ালকে আরো এক্সপান্ড বেশি করতেছি, তার মানে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, আমরা জানি এটা অলওয়েজ নেগেটিভ থাকে। তো আমরা যখন আরো বেশি এক্সপান্ড করার চেষ্টা করতেছি চেস্ট ওয়ালকে, তখন এটা আরো মোর নেগেটিভ হয়ে যায়, তখন এটা আরো বেশি নেগেটিভ হয়ে যায়, ইন্ট্রাপ্লিউরাল প্রেশারটা আরো বেশি নেগেটিভ হয়ে যায়। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার এখানে তোমরা এই সূত্রে দেখতে পাচ্ছ, এর এর আগে একটা মাইনাস আছে। তার মানে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার আমরা নর্মালি জানি যে -2.5। এটা যখন ইন্সপিরেশন শুরু করে এটা -3 হয়, -4 হয়, তো এইভাবে -6 পর্যন্ত যায়। এন্ড অফ দি ইন্সপিরেশনে -6 থাকে। তার মানে তুমি এই জিনিসটা যত নেগেটিভিটি বাড়াবা, আমার এই ট্রান্সপালমোনারি প্রেশার এটা পজিটিভ হবে, ততই পজিটিভ হবে। তার মানে তুমি যতই ইন্সপিরেশন নেওয়ার মাধ্যমে, মাসেল ওয়ার্ক করার মাধ্যমে থোরাসিক ক্যাভিটিকে এক্সপান্ড করতে চাচ্ছ, ইন্ট্রাপ্লিউরাল প্রেশার মোর নেগেটিভ হচ্ছে, এবং সূত্র থেকে আমরা দেখতে পারতেছি যে ট্রান্সপালমোনারি প্রেশার মোর পজিটিভ হচ্ছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পারি যে ট্রান্সপালমোনারি প্রেশার যখন পজিটিভ হচ্ছে, তখন লাংসের ভিতরে, যেহেতু লাংস এই ট্রান্সপালমোনারি প্রেশার আমাদের লাংস এবং চেস্ট ওয়াল যেহেতু লাগানো, তো চেস্ট ওয়াল যেহেতু প্রসারিত হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, তার মানে এই নেগেটিভ ইন্ট্রাপ্লিউরাল প্রেশার যত বেশি নেগেটিভ হবে, এটা লাংসের ভিতরে নেগেটিভ ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, এটা কিন্তু লাংসের বাইরের মানে প্রেশার, এবং লাংসের ভিতরে যে প্রেশার সেটা হচ্ছে
অ্যালভিওলার প্রেশার বা ইন্ট্রা পালমোনারি প্রেশার, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার বা ইন্ট্রা পালমোনারি প্রেশার, এটা লাংসের ভিতরকার প্রেশার। তো লাংসের বাইরের প্রেশার যত এক্সপান্ড হওয়ার জন্য যত নেগেটিভ হতে থাকবে, ট্রান্স পালমোনারি প্রেশার এটা তত পজিটিভ হতে থাকবে। পজিটিভ হলে কি হবে, আমাদের ভিতর লাংসের ভিতরের যে প্রেশার, যেহেতু এটা এক্সপান্ড হচ্ছে বাইরের দিক দিয়ে, তো এটা মোর নেগেটিভ হয়ে যাবে। এটা জিরো ছিল, আমরা জানি যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার যেটা, এটা নর্মালি অ্যাটমসফিয়ারের ইকুয়াল থাকে, অর্থাৎ 760 থাকে, আমরা জিরো ধরতে পারি, কম্পারেটিভলি জিরো, মানে 0 মিলিমিটার মার্কারি, মানে এটা অ্যাটমসফিয়ারের সমান, মানে 760 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে জিরো। আমরা যতই ইন্ট্রা প্লিউরাল প্রেশারকে ইনক্রিজ করব, ততই আমাদের ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার যেটা, এটা ডিক্রিজ হতে থাকবে, এবং এটা -1 হয়ে গেলে আমাদের বাতাস যেটা বাইরে ছিল সেখান থেকে লাংসের ভিতরে প্রবেশ করবে। তার মানে আমি যদি ইন শর্ট বলি, আসলে আমি কি বুঝাইলাম, আমাদের তিনটা প্রেশার আছে, একটা হচ্ছে অ্যালভিওলার প্রেশার, একটা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার, একটা হচ্ছে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। অ্যালভিওলার প্রেশার এটা কি করে, এটা বাতাসকে আমাদের এনভায়রনমেন্ট থেকে আমাদের বডির ভিতরে এয়ার ফ্লোটাকে মেইনটেইন করে, অ্যালভিওলার প্রেশার। ট্রান্স পালমোনারি প্রেশারটা কি করে, এটা এক্সপান্ড, লাং কতটুকু এক্সপান্ড হবে, লাং আমাদের মাসেল, যে আমরা মাসেল ওয়ার্ক করার মাধ্যমে থোরাসিক ক্যাভিটিকে বা চেস্ট ইনক্রিজ করাই, এটা কিন্তু ডিরেক্ট লাংকে এক্সপান্ড করায় না, লাংকে এক্সপান্ড করায় সেকেন্ডারিলি, মানে প্রথমে ইনক্রিজ করে চেস্ট ওয়াল ইনক্রিজ করার মাধ্যমে আমাদের ইন্ট্রাপ্লিউরাল প্রেশার ফার্স্টলি এফেক্টেড হবে, ইন্ট্রাপ্লিউরাল প্রেশারটা মোর নেগেটিভ হয়ে যাবে। তো মোর নেগেটিভ হইলে ট্রান্সপালমোনারি প্রেশার, অর্থাৎ লাংসের ভিতরে এবং লাংসের বাইরে দুইটা প্রেশারের পার্থক্য যত বেশি হবে, যত পজিটিভ হবে, যেহেতু ইন্ট্রাপ্লিউরাল প্রেশার মোর নেগেটিভ হচ্ছে, ট্রান্স পালমোনারি প্রেশার এটা মোর পজিটিভ হচ্ছে, এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে যত পজিটিভ হবে তত লাংসের এক্সপান্ড হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। কারণ কি, তখন লাংসের ভিতরে যে প্রেশার অ্যালভিওলার প্রেশার আর নেগেটিভ হওয়া শুরু করবে, কারণ লাংসের অপোজিং যে ফোর্স, চেস্ট ওয়ালের ফোর্সটা বাইরের দিকে যাচ্ছে, বাইরের দিকে এক্সপান্ড করছে এবং মোর নেগেটিভ হচ্ছে, এর জন্য লাংসের ভিতরের প্রেশারটা ডিক্রিজ করবে। তার মানে লাংসের প্রেশারটা অ্যাটমসফিয়ারের প্রেশার থেকে কমে যাবে, তখন বাতাস ভিতরে আসবে, অর্থাৎ ইন্সপিরেশন হবে, অর্থাৎ অক্সিজেনযুক্ত বাতাস লাংসে আসবে, লাংস থেকে বিভিন্ন প্রসেস হয়ে সেল পর্যন্ত যাবে। এটাই হচ্ছে তিনটা প্রেশারের মূল কথা। আমি আশা করি বুঝাইতে পারছি যে বিষয়টা এখানে কি হচ্ছে। আর এই গ্রাফ থেকে তোমরা আসলে কি বুঝবা, গ্রাফের কথাটা আমি বলি। মানে গ্রাফ হচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেশার, মানে লাংসের বাইরের প্রেশার। এই গ্রাফ থেকে তোমরা দেখতে পারতেছো যে ইন্সপিরেশন এতটুকু হচ্ছে ইন্সপিরেশন, তো ইন্সপিরেশনের মিড ইন্সপিরেশনে আমাদের ইন্ট্রা পালমোনারি প্রেশার থেকে সর্বাধিক, এবং ইন্সপিরেশনের শেষে আমাদের ইন্ট্রা প্লিউরাল প্রেশার এটা থাকে সর্বাধিক। তো গ্রাফ থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, এবং এটার মাহাত্ম্য কি, এটার সিগনিফিকেন্স কি, এটা তোমরা আসলে একটু চিন্তা ভাবনা করে সিগনিফিকেন্সটা বের করে আমাকে একটু জানাতে পারলে খুবই ভালো হয়। আচ্ছা, তারপর ওয়ার্ক অফ ব্রিদিং। তো ওয়ার্ক অফ ব্রিদিং এটা ওরকম কঠিন কিছু না। ওয়ার্ক অফ ব্রিদিং মানে কি, আমরা ইন্সপিরেশন নিই, আমরা ইন্সপিরেশন যখন নিই আমাদের একটা কাজ করতে হয়। তো নর্মালি তো কাজ করতে হয় কখন, যখন তোমার এর বিরুদ্ধে একটা ফোর্স থাকে, সেই ফোর্সের এগেনস্টে তোমার কাজ করে সেই কাজটা করতে হচ্ছে। আমার এক্সপ্রেশনের সময় তো কোনো কাজ করতে হয় না, কারণ কি এর অপোজিং, একে বাধা দেওয়ার মতো কোনো ফোর্স নাই। তো আমরা যখন শ্বাস নিচ্ছি, একে বাধা দেওয়ার মতো কিছু ফোর্স আছে যেগুলোর বিরুদ্ধে আমাদের কাজ করতে হয়। একটা হচ্ছে কমপ্লায়েন্স অফ ওয়ার্ক। কমপ্লায়েন্স অফ ওয়ার্ক মানে কি, আমরা জানি লাংস অলরেডি সবসময় চুপসে থাকতে চায়, এটা ইলাস্টিক রিকয়েলিং টেন্ডেন্সির জন্য। তো যেহেতু চুপসে থাকতে চায়, আমাদের শ্বাস নেওয়ার জন্য একে স্ট্রেচ করতে হবে, এটাকে ফুলাইতে হবে। তার মানে যেহেতু চুপসে থাকতে চায়, এটা একটা বাধা দানকারী ফোর্স। এই ফোর্সটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু কাজ করতে হয়, এটা হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং, এটা হচ্ছে একটা কাজ। সেম এটা চেস্ট ওয়ালের ক্ষেত্রেও এই ফোর্সটা আছে। চেস্ট ওয়ালও যেহেতু ইলাস্টিক রিকয়েলিং টেন্ডেন্সি আছে, তো এই দুইটার ক্ষেত্রেই আমাদের শ্বাস যখন নেই তখন এই দুইটা ফোর্সের এগেনস্টে কাজ করতে হয়। এটা হচ্ছে কমপ্লায়েন্স ওয়ার্ক। আর এটা হচ্ছে টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্ক। টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্ক কি, আমরা যখন চেস্ট ওয়ালকে প্রসারিত করতে চাই, তো কিছু মাসেল বা কিছু সিস্টেম, ডায়াফ্রাম, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, তো কিছু মাসেল দ্বারা আমার এই কাজগুলো করতে হয়। তো এই মাসেলগুলো মাসেল হচ্ছে একটা টিস্যু মানে কি, বিভিন্ন সেল, কালেকশন অফ সেলস। তো সেলসের মধ্যে দুইটা সেল তো আর ফ্রিকশনলেস না। যখন আমি দুইটা সেলকে কাজ করাবো, এটাকে যখন এক্সপান্ড করাবো, মাসেল মানে এমন টিস্যু যার কন্ট্রাকশন পাওয়ার আছে বা কন্ট্রাকশন অ্যাবিলিটি আছে। আমি যখন একে কন্ট্রাক্ট করাতে চাবো, মাসেলকে কন্ট্রাক্ট করাতে চাবো, এরা তো আর ফ্রিকশনলেস না। তো এই সেলের মাঝখানেও একটা রেজিস্ট্যান্স বা টিস্যু রেজিস্ট্যান্স আসে। এই টিস্যু রেজিস্ট্যান্সের এগেনস্টেও খুবই মাইনর, খুবই ছোট। এর বিরুদ্ধে আমাদের কাজ করতে হয় যখন আমরা শ্বাস নিই, বা শ্বাস নেওয়ার জন্য এই টিস্যুগুলোকে ওয়ার্ক করাতে, মাসেলগুলোকে ওয়ার্ক করাতে হয়, তখন এই টিস্যু রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করতে হয়। আরেকটা হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্স। এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা কি, আমরা জানি, আমরা যখন রেসপিরেটরি ট্র্যাক্ট বা প্যাসেজ পড়ছি, আমরা দেখলাম যে আমার ব্রঙ্কাই বা ব্রঙ্কিওস এগুলো ডায়ামিটার আপ ডাউন করতে, ডায়ামিটার আপ ডাউনের মাধ্যমে আমাদের এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা নিয়ন্ত্রিত হয়। আমরা যদি ডায়ামিটারটাকে কনস্ট্রিক্ট করে ফেলি, তাহলে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা বেশি হবে, যদি ডাইলেট করে ফেলি তাহলে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা কম হবে। তার মানে বাতাস সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবে।
এই তিনটা হচ্ছে মেইনলি আমাদের ওয়ার্ক অফ ব্রিদিং, মানে ইন্সপিরেশনের ক্ষেত্রে যেই সকল ফোর্সের এগেইনস্ট আমার কাজ করতে হয়। আমরা জানি অ্যাক্টিভ প্রসেস মানে কাজ করা। কাজ করা কার বিরুদ্ধে? যেইগুলোর বিরুদ্ধে কাজ করা সেটা হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং। আচ্ছা, এবার হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন বিষয়টা কি? ইন্সপিরেশন হচ্ছে, আমরা এই গ্রাফটা যদি একটু দেখি, আমরা সবই আলোচনা করছি। প্রথমে এটা শুরু হয় রেসপিরেটরি সেন্টার দিয়ে। তো রেসপিরেটরি সেন্টার দিয়ে যে আলোচনা শুরু, এটা রেগুলেশনের পার্ট। তো রেগুলেশন আমরা নেক্সট পার্টে পড়বো। তো রেগুলেশন পরে, তো এই রেগুলেশনের ফলে ইম্পালসেস এটা আমাদের মাসেল পর্যন্ত যায়। ইন্সপিরেটরি মাসেল আমরা জানি ডায়াফ্রাম বা এক্সটার্নাল ইন্টারকোস্টাল। এই ডায়াফ্রাম বা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এগুলো কন্ট্রাক্ট করলে থোরাসিক ভলিউম যেটা এটা ইনক্রিজ করবে। তো প্রথমেই এফেক্ট পড়বে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার এটা মোর নেগেটিভ হয়ে যাবে, এবং অ্যালভিউলার প্রেশার এর জন্য ফল করবে। কেন ফল করবে আমি বুঝাইলাম। ফল করার ফলে এখন ইয়ার এটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করে ইনফ্লেট করবে লাংকে বা অ্যালভিওলাইকে ফুলাবে। তো যখন ফুলাইতে থাকবে তখন এই প্রেশারটা আবার ইকুয়াল টু দি অ্যাটমসফিয়ার হয়ে যাবে এবং ইন্সপিরেশন স্টপস। ইন্সপিরেশন স্টপস মানে এক্সপিরেশন শুরু হয়ে যাবে, তারপর যদি আমরা ধরে না রাখি, আবার কাজ না করি অটোমেটিক। তো এক্সপিরেশনে এটার জাস্ট উল্টাটা এখানে হয়, তোমরা একটু দেখলে বুঝে ফেলো। তো ধন্যবাদ সকলকে, আজকে এতটুকুই ছিল। লাং কমপ্লায়েন্স এগুলো আমরা মানে গত ক্লাস আলোচনা করছি। তো নেক্সট পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।